তোর কত বড় সাহস তুই আমাকে লাভ লেটার দিস? আমি তোর সিনিয়র হই, আজকেই তোকে ভার্সিটি থেকে বের করে দিব। আমার ভুল হয়ে গেছে আপু। আমি আপনাকে এটা দেইনি, ভুলে আপনার কাছে চলে গেছে। আপনার মতন লাল শার্ট পরা আরো একজন দাঁড়িয়েছিলাম, আমি তাকে দিয়েছিলাম, সে আমাকে চেনে। বললাম না এইসব মিথ্যা কথা বলে আর কোনো লাভ হবে না। লেটার যখন দিয়েছিস তখন তো বুঝতে পারিসনি, এখন বুঝতে পারবি আমি কি জিনিস। তুই কি আমাকে চিনিস? আমার বাবা এই ভার্সিটির ভিসি। দয়া করে বোঝার চেষ্টা করুন ম্যাডাম, আমি আপনাকে এটা দিইনি, অন্য একজনকে দিতে চেয়েছিলাম, কিন্তু ভুলে আপনার কাছে চলে গেছে। আমি এই ভার্সিটিতে নতুন এসেছি, প্লিজ এইবারের মতন মাফ করে দিন। কিন্তু রিয়া ছেলেটার কথা শুনল না, সে ছেলেটাকে মারতে শুরু করলো। রাজ এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল। সে এই দৃশ্য দেখে দৌড়ে ভিসি স্যারের রুমে চলে গেল। সেখানে যাবার পর স্যারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আপনার মেয়ে বাইরে একটা নিরপরাধ ছেলেকে মারছে। কি বলছো এসব? আমার মেয়ে এসব করছে, চলো গিয়ে দেখি। রাজ তখন ভিসি সিসারকে নিয়ে ক্যাম্পাসে গেল। ক্যাম্পাসে আসার পর দেখলো শুধু রিয়া না, তার কিছু ফ্রেন্ডও এসে যোগ দিয়েছে তার সাথে। ভিসি স্যার তখন তার মেয়ের দিকে এগিয়ে গেলেন, এরপর বললেন, রিয়া, এসব কি হচ্ছে? ছেলেটাকে এভাবে মারছো কেন? এটা ভার্সিটি, এখানে সবাই পড়াশোনা করার জন্য আসে, মারামারি করার জন্য নয়। তোমাকে কতবার বুঝাবো কথাটা? আব্বু তুমি জানো না এই ছেলেটা কত বড় অপরাধ করেছে? ও আমাকে লাভ লেটার দিয়েছে। আমাকে লাভ লেটার দেওয়ার সাহস ওর কি করে হলো? স্যার বিশ্বাস করেন, আমি ওনাকে লাভ লেটার দেইনি, আমি আমার পরিচিত একজনকে দিয়েছিলাম, ওনার মতন পোশাক পরে সেও এসেছিল, তাই পেছন থেকে না জেনে ভুল করে এই লেটারটা ওনাকে দিয়ে ফেলেছি। আমি আর তোমাদের দুজনের মধ্যে কারো কথাই শুনতে চাই না। তোমরা দুজন দুজনের ক্লাসে চলে যাও। রিয়া তখন বাবার কথা শুনে রেগে তার বাবার দিকে তাকালো। রিয়ার বাবা তখন সেটা ইগনোর করে রাজের কাছে গিয়ে বলল, তোমাকে ধন্যবাদ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। এখানে মারামারি না করে তুমি আমাকে জানিয়েছো, এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই স্যার, এটা আমার দায়িত্ব। ও, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? জি স্যার, আমার নাম রাজ। রিয়া তখন তার বাবার কথা শুনে বুঝতে পারল এই ছেলেটা তার বাবাকে ডেকে নিয়ে এসেছে। রিয়ার রাগ চড়ে বসলো রাজের উপর। রিয়ার বাবা যাবার পরই রিয়া রাজের কাছে গিয়ে তাকে থাপ্পড় দিয়ে বলল, তাহলে তুই এই কাজটা করেছিস? তোর কারণে আমার বাবার কাছে বকা খেতে হলো। তখন রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রিয়ার রাগ যেন এখনো কমছে না। রাজ গালে হাত দিয়ে বলল, দেখুন আপু, আপনি এরকম ব্যবহার করবেন না। আপনার বাবা একজন সম্মানিত মানুষ, আপনি ওনার মেয়ে হয়ে কিভাবে এই কাজটা করতে পারলেন? আপনার সব দিক থেকে এগিয়ে থাকা দরকার ছিল, কারণ আপনি এত ভালো একজন মানুষের সন্তান, কিন্তু আপনি করছেন ঠিক তার উল্টোটা। তোকে তো আমি জাস্ট ওয়েট, তুই এই ভার্সিটিতে কিভাবে পড়াশোনা করতে পারিস সেটা আমিও দেখে নেব, তোকে আমি ছাড়বো না। বলে রিয়া রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। রাজ তখন ওই ছেলেটার দিকে এগিয়ে গেল, গিয়ে তাকে বলল, দেখো ভাই, ভার্সিটিতে সবাই পড়াশোনা করার জন্য আসে, এখানে প্রেম ভালোবাসা এসব করা ঠিক না। ভাই আমার ভুল হয়ে গেছে, আসলে যাকে লাভ লেটারটা দিতে চেয়েছিলাম মেয়েটাকে আমি আগে থেকেই চিনি, একই এলাকায় আমাদের বাসা, সেই ভার্সিটিতেই পড়াশোনা করে জেনেই আমি এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। রাজ তখন ছেলেটাকে নিয়ে চলে গেল ক্লাসে। ক্লাসে বসে সবাই যখন একে অপরের সাথে পরিচিত হচ্ছিল, ঠিক তখনই কয়েকটা মেয়ে ক্লাসে ঢুকলো। তাদের ক্লাসে ঢোকার স্টাইলটা একদমই আলাদা। ক্লাসে ঢুকেই তারা গন্ডগোল শুরু করলো। একটু পর পর উচ্চস্বরে হেসে উঠছিল। রাজ তখন তার পাশের সিটে বসে থাকা একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, স্যারের মেয়েও এই ক্লাসে পড়ে, দেখে তো সিনিয়র মনে হয়। ছেলেটা হালকা হেসে বলল, ওরা এই ক্লাসে পড়ে না, এরা এই ক্লাসে পড়তেই থাকে। এই নিয়ে শুনেছি থার্ড টাইম চলতেছে, সবগুলা পড়াশোনায় রসকোল্লা। রাজ ছেলেটার কথা শুনে নিজেও হাসলো। ততক্ষণে স্যার এসে ক্লাস শুরু করে দিয়েছে, কিন্তু তবুও ওই মেয়েগুলো মুখ বন্ধই করছে না। তারা কারোর একটা টিফিন বক্স নিয়ে কাড়াকাড়ি করছে। তখন রাজ রেগে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমরা তো ক্লাসের কোনো পড়াই শুনতে পাচ্ছি না, ওনারা এভাবে কথা বললে ক্লাস করব কিভাবে? স্যার তখন রাজের দিকে তাকিয়ে কিছু বলবেন তার আগে রিয়ার ডেস্কে ঠোকা দিয়ে বলে উঠল, এখানে যদি কেউ কথা শুনতে না পায় তাহলে বাইরে চলে যান, আমরা কথা বলবো, না হয় নাচানাচি করব। কেউ আপত্তি করলে তার জন্য গেট খোলা আছে, ভার্সিটি থেকে বের হয়ে যান। এই কথা শোনার পর রাজের কিছুটা খারাপ লাগলো। স্যারও চুপচাপ দাঁড়িয়ে আছেন, তিনি হয়তো ভয়ে কোনো কথা বলতে পারছেন না। রাজ স্যারের অসহায় চেহারা দেখে কথা না বাড়িয়ে নিজের জায়গায় বসে পড়ল।
ক্লাস শেষে যখন রাজ ক্লাস থেকে বের হবে তখনই হঠাৎ করে একটা ছেলে দৌড়ে এসে রাজকে মারতে শুরু করলো। তোর কত বড় সাহস! তুই আমার বান্ধবীকে অপমান করেছিস। তুই কি জানিস না রিয়া এই ভার্সিটির বিসি স্যারের মেয়ে? সে যদি চায় তাহলে তোকে এখনই ভার্সিটি থেকে বের করে দিতে পারে। একটা কথা তোর মাথায় ভালো করে ঢুকিয়ে নে, এই ভার্সিটি চলে রিয়ার বাবার কথায়, আর রিয়ার বাবা চলে রিয়ার কথায়। রাজ এতক্ষণ চুপচাপ থাকলেও এবার তার খুব রাগ উঠে গেল। সেও ছেলেটাকে কয়েকটা ঘুষি মেরে দিল। এটা দেখার পর রাজের পাশে থাকা হৃদয়, অর্থাৎ সকালে যে ছেলেটা রিয়াকে মেরেছিল, সেও এগিয়ে আসলো। এরপর ছেলেটার দিকে তাকিয়ে বলল, আমরা ভার্সিটিতে নতুন এসেছি বলে যা নয় তা ব্যবহার করবে এটা ভুলে যাও। আর সবার পাওয়ারের সমান, কেউ আলাদা কোনো পাওয়ার দেখাতে পারবে না। রাজ তখন হৃদয়ের দিকে তাকালো। তার ইতিমধ্যে রাজের ভালো একটা বন্ডিং হয়ে গেছে, আর ভাগ্যক্রমে তাদের দুজনেই হোস্টেল রুম একই। তখনই যে ছেলেটা রাজকে মারতে এসেছিল সে রাজ এবং তার বন্ধুর দিকে তাকিয়ে বলল, তোরা অনেক বড় ভুল করেছিস। তোরা এই রাফির গায়ে হাত তুলেছিস। এখন বুঝতে পারবি তোদের কি অবস্থা হয়। যা পারিস তাই কর গিয়ে। আমাদেরকে ভার্সিটি থেকে বের করে দেওয়াটা এতটাও সহজ নয়। সম্মান করেছিলাম বলেই এরকম ব্যবহার করতে পারলি, কিন্তু এখন থেকে আর সম্মান করব না। রাফি নামের ছেলেটা তখন রেগে বেরিয়ে গেল। রাজ তখন হৃদয়ের দিকে তাকিয়ে বলল, এখন আমাদেরকেও শক্ত হতে হবে। তাদের কথা যদি মেনে নেই তাহলে অন্য স্টুডেন্টদের মতো আমাদেরকেও তারা জ্বালিয়ে যাবে। তাই আমাদের উচিত নিজেদের অবস্থানের উপর শক্ত হয়ে থাকা। তুই কোনো চিন্তা করবি না দোস্ত, আমরা যতক্ষণ একসাথে আছি ততক্ষণ আমরা দুজন একসাথে তাদের মোকাবেলা করব। এদিকে রিয়া তখন ক্যাম্পাসে তার বান্ধবীদের সাথে বসে অপেক্ষা করছিল রাফি কখন আসবে, কারণ রাজকে মারতে রাফিকে রিয়াই পাঠিয়েছিল। একটু পর তারা দেখতে পেল রাফি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে তাদের সামনে আসছে। এটা দেখার পর রিয়া আর তার বান্ধবীরা ধরে নিয়ে রাফিকে বসালো। তখন রাফি রাগে লাল হয়ে বলল, ওই ছেলেগুলোর কত বড় সাহস! আমাকে মেরেছে, ওদেরকে এর শাস্তি পেতেই হবে। এই রাফির গায়ে হাত তুলেছে, ওদেরকে আমি ছাড়ব না। রাফির কথা শুনে রিয়া আর তার বান্ধবী নীলা হো হো করে হেসে উঠল। তাদেরকে হাসতে দেখে রাফি আরও রেগে গিয়ে বলল, আমি তোদের কারণে গিয়ে মার খেয়ে আসলাম, আর তোরা আমাকে নিয়ে মজা করছিস। শুনে রাখ, ওই ছেলে দুটোকে যদি আমি এখান থেকে বের না করেছি তাহলে আমার নাম রাফি নয়। এইসব বড় বড় কথা বলে কোনো লাভ নেই, আগে কাজের কাজ করে দেখা। নতুন দুইটা ছেলের হাতে মার খেয়ে আসলি লজ্জা করে না? এই নীলা, তুই চুপ থাক। রিয়া, তুই এক কাজ কর, তোর বাবাকে বল এই ছেলেগুলোকে ভার্সিটি থেকে বের করে দিতে। যদি এই ছেলেগুলোকে ভার্সিটিতে রাখিস তাহলে কিন্তু এরা আমাদের রাজত্ব কেড়ে নেবে। কাউকে ভার্সিটি থেকে বের করে দেওয়াটা মুখের কথা নয়, তাদের বিরুদ্ধে উপযুক্ত কোনো অপরাধ প্রমাণ করতে হবে। বাবার কাছে গিয়ে কি বলবো? বাবা কি এমনি এমনি তাদেরকে ভার্সিটি থেকে বের করে দিবে? দোস্ত, আমার মনে হয় এই প্রথম দিন এরকম না করে আরও কিছুদিন অপেক্ষা করা দরকার। কারণ এখন যদি আমরা কোনো ব্যবস্থা নেই তাহলে স্যার বুঝে যাবেন যে আমরাই কাজ করেছি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। আমি এত অপেক্ষা করতে পারবো না। ওদের দুজনকে শেষ না করলে আমার শান্তি হবে না। ওদের কত বড় সাহস আমার গায়ে হাত তুলেছে। তোর যা ইচ্ছা কর, এখন আমাকে বাসায় ফিরতে হবে। এখন আপাতত কয়েকদিন অপেক্ষা করতে হবে। বলে রিয়া বাইক নিয়ে ভার্সিটি থেকে চলে আসলো। রিয়া বাইক নিয়েই ভার্সিটি যাওয়া আসা করে। তার বাবা অনেকবার বারণ করার পরেও সে শোনেনি। আর তার বাবা মেয়ের উপরে বেশি চাপ দিতে পারে না, কারণ রিয়া তার একমাত্র মেয়ে। তিনি রিয়াকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। রিয়া যখন যা চেয়েছে তাই পেয়েছে। বাসায় আসার পর রিয়ার আম্মু তাকে এই অবস্থায় দেখে বললেন, তোবার বললাম এইসব কাপড় পরবি না, এটা বাঙালি মেয়েদের কালচার নয়। বাঙালি মেয়ের পরিচয় শাড়িতে, তুই শাড়ি পরবি, না হলে ড্রেস পরবি। এরকম জিন্স টি শার্ট কেন পরেছিস? মা, তুমি এখনো ওই আদিম যুগেই পড়ে আছো? পৃথিবী অনেক আপডেট হয়েছে। পৃথিবীর সাথে তাল মিলাতে হলে এরকম কাপড় পরতে হবে। তাই তুমি প্লিজ একটু আপডেট হও। তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না। দরকার নেই বাবা আমার আপডেট হওয়ার, আমি যেরকম আছি সেটাই খুব ভালো আছি। এই রকম শার্ট প্যান্ট পরে রাস্তার মেয়েদের মতো না হয়ে যে সাধারণ মানুষের মতো এখনো বেঁচে আছি, এটাই আমার কাছে অনেক বেশি। আর কিছু আমি চাই না। মেয়ে মানুষ এত বেহায়াপনা করে কি হবে?
রিয়া বুঝলো তার মাকে এসব বুঝিয়ে কোনো লাভ নেই, সেজন্য রুমে চলে আসলো। ফ্রেশ হয়ে বিছানায় গা লাগাতেই রিয়ার চোখের সামনে রাজের চেহারাটা ভেসে উঠল। ছেলেটা দেখতে ভীষণই সুন্দর, কিন্তু রিয়ার এখন রাগ হচ্ছে ছেলেটার উপরে, কারণ এতদিন ভার্সিটিতে কেউ তার মুখের উপরে তর্ক করেনি। বরাবরই সিনিয়র জুনিয়র সবার উপরে সে ছড়ি ঘুরিয়েছে, কিন্তু হঠাৎ কোথা থেকে এই ছেলের উদয় হলো যে প্রথম দিনই তাকে সবার সামনে অপমান করলো। এইসব ভাবতে ভাবতে রিয়ার ভিতরে একটা জেদ তৈরি হলো। সে প্ল্যান করলো যে করেই হোক রাজের কাছ থেকে এটা প্রতিশোধ সে নিবেই। এদিকে রাজ হোস্টেলে ফিরে খাওয়া দাওয়া শেষ করে হৃদয়ের সাথে বসে গল্প করছিল। তখন হৃদয় রাজকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, ওই মেয়েটার কত বড় সাহস একবার চিন্তা কর। বাবা ভার্সিটির ভিসি হয়েছে বলে যা ইচ্ছা তাই করে যাচ্ছে, ওকে একটা শিক্ষা দিতেই হবে। আরে দোস্ত বাদ দেই, তুই এসব চিন্তা করিস না, যা হবার তা হয়ে গেছে। তারা যদি কোনো ঝামেলা না করে তাহলে আমরাও চুপচাপ থাকবো। এমনি এমনি লাগালাগি করে কোনো লাভ নেই। হৃদয় আর কোনো কথা বলল না। দুজন কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে হাঁটতে বের হলো। কত সুন্দর এই পরিবেশ। তারা দুজনেই হাঁটতে হাঁটতে ভার্সিটির পিছন দিকে চলে আসলো। সেখানে আসার পর হঠাৎ করে তারা একটা জিনিস দেখে অবাক হয়ে গেল, কারণ ভার্সিটির পিছনে দাঁড়িয়ে অনেক ছেলে সিগারেট টানছিল। কিন্তু সিগারেট খাওয়াটা স্বাভাবিক ব্যাপার হলেও কাছে যেতে কীরকম একটা বাজে স্মেল তাদের নাকে আসলো। তাই কৌতূহলী হয়ে আরও এগিয়ে গেল। গিয়ে তো তারা দুজনেই পুরো অবাক, কারণ সেখানে তারা মাদক সেবন করছিল। শুধু ছেলেরাই যে এখানে আছে তা কিন্তু নয়, বেশ কয়েকটা মেয়েও এখানে আছে। রাজ তখন হৃদয়ের দিকে তাকিয়ে বলল, দোস্ত, এসব কি হচ্ছে? এই ছেলেগুলো এখানে ভার্সিটির মধ্যে মাদক সেবন করছে কেন? আর বলিস না দোস্ত, আমি আগে যে কলেজে পড়তাম সেই কলেজের অবস্থাও ঠিক এরকম ছিল। কয়েকটা ছেলে আছে বিভিন্ন রাজনৈতিক নেতার আন্ডারে থাকে, সেজন্য তাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না, আর তারা ভার্সিটির মধ্যে যা ইচ্ছা তাই করে বেড়ায়। কিন্তু আমার তো মনে হচ্ছে এই ছেলেগুলো সবাই হোস্টেলে থাকে, তাহলে তাদের কাছে মাদক আসে কিভাবে? আরে তুই মনে হয় এসব জানিস না, এখানে আছে কয়েকজন একটু নেতা টাইপের, ওরাই ছেলে পেলে দিয়ে সবার কাছে মাদক সাপ্লাই করে। রাজ এই কথা শোনার পর স্তব্ধ হয়ে গেল। ভার্সিটির মধ্যে এত অনিয়ম চলছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না, শুধুমাত্র পাওয়ারের কারণে। তারা এত পাওয়ার পেল কোথা থেকে? রাজ চিন্তা করলো কারা এইসব সাপ্লাই করে, তাদেরকে চিনতে হবে। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো সব। এরপর হৃদয়কে নিয়ে ফিরে চলে আসলো হোস্টেলে। হোস্টেলে আসার পর তারা দুজনেই পড়াশোনায় মনোযোগ দিল। কিন্তু রাতে যখন ডিনার করতে যাবে তখন তো রাজের মাথা নষ্ট হয়ে গেল। এই খাবার সে কীভাবে খাবে? যদি সরকারি ভার্সিটি হতো তাও মানা যেত, এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, এখানকার টাকার বিনিময়ে সবাই পড়তে আসে। এই ভার্সিটির মধ্যে এত বাজে খাবার কিভাবে হতে পারে? যেখানে একটা মানুষের মেধার বিকাশ ঘটানোর জন্য পুষ্টিকর খাবারের দরকার, সেখানে দিনের পর দিন অপুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে। রান্নাঘরের অবস্থা যা তা, খুবই অপরিষ্কারভাবে রান্না করা হচ্ছে। রাজ কোনোদিনও এইরকম খাবার খায়নি। এখন কি খাবার ছেড়ে তার উঠে যাওয়া ঠিক হবে? সে কিছু একটা ভেবে আবারও বসে পড়ল। সবার সামনে এমন একটা অভিনয় করলো যেন সে এইসবে অভ্যস্ত। বেশ কিছুক্ষণ খাবার নাড়াচাড়া করে কোনো মতে কয়েক লোকমা ভাত মুখে দিয়ে সে হৃদয়কে নিয়ে রুমে ফিরে আসলো। হৃদয় এসেই শুয়ে পড়ল। ছেলেটা মধ্যবিত্ত ঘরে, তার এইসবে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। সে রাজকে ঘুমানোর কথা বলে নিজেও ঘুমিয়ে পড়ল। রাজ তখন বসে সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছিল। তখন হঠাৎ করে তার আম্মুর কল আসলো। রাজ তখন রুমের ব্যালকনিতে গিয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে রাজের মা বলল, কি ব্যাপার বাবা, কেমন আছিস? হ্যাঁ আম্মু, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? বাবা আর দিয়ার অবস্থা কি? আমাদেরকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোকে কে বলেছিল ওখানে যেতে? ছোটবেলা থেকে একটা কাজ আমরা তোকে আমাদের কথা মতো করাতে পারলাম না। আম্মু তুমি প্লিজ এরকম কথা বলো না। আমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি, ওখানে আমার ভালো লাগে না তাই চলে এসেছি। হয়েছে, আমি বুঝতে পারছি। তোকে এইসব বলে লাভ নেই। সাবধানে থাকবি আর নিজের খেয়াল রাখবি। রাজ ফোনের ওপাশ থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে তার বাবা তার সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু তার মা বারণ করছে। সেজন্য রাজ তার মাকে বলল, আম্মু কি ব্যাপার, তুমি বাবাকে আমার সাথে কথা বলতে দিচ্ছ না কেন? বাবার কাছে ফোনটা দাও। রাজের মা তখন রাজের বাবার কাছে ফোনটা দিল। রাজের বাবা তখন ফোন ধরেই বলল, মাই ডিয়ার সান, আমি যেটা চিন্তা করছিলাম তুমি সেটাই করছো। আমি তোমার সাথে আছি। লাভ ইউ বাবা। আমি জানি
তুমি সবসময় আমাকে সাপোর্ট করবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে ভালো আছি। আমি তো জানি আমার ছেলে নিজের স্বপ্ন পূরণ করার জন্য যে কোনো কিছু করতে পারে। তবে বাবা, কোনো প্রয়োজন হলে আমাকে সরাসরি কল করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে, কালকে সকালে উঠে আবার ক্লাস আছে। বলি রাজ ফোনটা রেখে দিয়ে আবার রুমে চলে আসলো। রাজের বাড়িতে একটা সমস্যা, তার বাবা সব সময় তাকে সাপোর্ট করে, কিন্তু মা এইসব একদম পছন্দ করে না। রাজ কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করার পর কখন ঘুমিয়েছে খেয়ালই নেই। পরদিন ঘুম থেকে রাত যথারীতি ক্লাসে গেল। আবার বিকেলে সে হৃদয়কে নিয়ে ঘোরাঘুরিতে সব মিলিয়ে সে মানিয়ে নিচ্ছিল এই পরিবেশের সাথে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। এরই মধ্যে রাজ রিয়ার অনেক অন্যায় কাজ দেখেছে, কিন্তু তার বা হৃদয়ের সাথে সেদিনের পর থেকে আর কিচ্ছু করেনি। হয়তো ঝড় আসার আগে যেমন সব কিছু শান্ত থাকে, তেমনই ভেতরে ভেতরে বড় কোনো প্ল্যান করছে, আর এই বাইরে তাদের সাথে ভালো ব্যবহারও করছে। ওদিকে রিয়া আর তার বান্ধবীরা ভার্সিটির ক্যাম্পাসে বসে ম্যামের জন্য অপেক্ষা করছিল। আগামীকাল তাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, সেটা নিয়েই মূলত আলোচনা করবেন। ম্যাডাম তখন একটু পর তাদের কাছে আসলেন। এসে রিয়া আর নীলাকে বললেন, আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, আমি চাচ্ছিলাম তোমরা দুজন যদি পারফর্ম করতে তাহলে অনেক ভালো হতো। রিয়া এসব তেমন একটা পছন্দ করে না, সে না বলতে যাবে তার আগেই নীলা বলে উঠল, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক ভালো হবে, আমরা দুজন নিশ্চিন্ত পারফর্ম করব। সময় কিন্তু কম, হঠাৎ করে আয়োজন করা হয়েছে, তাই তোমরা এখন থেকেই রিহার্সাল শুরু করে দাও। বলে ম্যাডাম চলে গেলেন। রিয়া তখন নীলার দিকে রাগের দৃষ্টিতে তাকালো। নীলা হেসে রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। আজকে রাতটা শুধু সময় আছে, কালকে পারফর্ম করতে হবে। ট্রায়াল রুমে গিয়ে দুজনে কি করবে সিদ্ধান্ত নিতে পারছিল না। তখন রিয়া রেগে নীলাকে বলল, নে এবার ঠেলা সামলা, কে বলেছিল এসব পারফর্ম করার কথা বলতে? এখন কালকের ভেতরে আমরা কি করব? আগে চল বাসায় যাই, দুজন মিলে প্ল্যান করলে অবশ্যই পারবো, যেহেতু বলে ফেলেছি সেহেতু কিছু একটা করতেই হবে। রিয়া আর নীলা তখন রিয়াদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে দুজনে সিলেক্ট করতে পারছিল না কী ধরনের ডান্স করবে। রিয়ার আম্মু তখন নাস্তা নিয়ে তাদের কাছে আসলেন। রিয়া আর নীলাকে টেনশন করতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে এত তাড়াতাড়ি বাসায় ফিরলে, আবার টেনশন করতেছো, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি? আর বলবেন না আন্টি, কালকে আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, আমরা সেখানে পারফর্ম করব। কিন্তু কি পারফর্ম করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। একবার ভাবছি ডান্স করব, আরেকবার ভাবছি গান করব, কিন্তু আমার যে কণ্ঠ মাশাল্লাহ, লোক পালাবে। তোমরা কাজ করতে পারো, তোমরা নাচতে পারো। রিয়া তখন তার মায়ের দিকে তাকে হতাশ হয়ে বলল, আমরা তো সবসময় পার্টিতে ডান্স করে এসেছি, বাংলা নাচের কিছুই জানি না, আর ভার্সিটির স্টেজে ওইসব ডান্স করলে লোকে ধরে পিটাবে। আমার মনে হয় আন্টি সব পারেন, সেই জন্য এসব বলেছেন। আন্টি, আপনি কি আমাদেরকে একটু হেল্প করবেন? রিয়ার আম্মু তখন তাদের দিকে তাকে মুচকে হেসে বললেন, আমাদের সময় আমরা যেমন স্কুলে পড়াশোনা করতাম, তখন অনেক সময় এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আমি অনেক অনুষ্ঠানেই নেচেছি, কিন্তু তোমরা কি শাড়ি পরে নাচতে পারবে? না আম্মু, অন্য কোনো আইডিয়া থাকলে বলো, আমরা শাড়ি পরতে পারবো না, এমনিতেই আমি কোনোদিন শাড়ি পরিনি, এসব ঝামেলা আমি করতে পারবো না, অন্য কোনো আইডিয়া থাকলে সেটা বলো। আরে কি বলিস দোস্ত, আমরা পারবো না কেন, আমরা সব পারি। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুজন শাড়ি পরতে পারবো, আপনি শুধু আমাদেরকে শিখিয়ে দিবেন কিভাবে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কিছু শিখিয়ে দেবো। তাহলে তুমি আজকে রাতে তোমার বাবা মাকে বলে দাও তুমি এখানেই থাকবে। রিয়ার এখনও ভয় কাটছে না, সে চিন্তায় পড়ে গেছে পারবে কি না। যদি কালকে কোনো ঝামেলা হয় তাহলে ভার্সিটির সব স্টুডেন্টরা সামনে তাদের সম্মান নষ্ট হবে। এসব ভাবনার মাঝেই রিয়ার মা দুইটা শাড়ি এনে তাদের দুজনকে পরিয়ে দিলেন। রিয়াকে শাড়ি পরিয়ে তার মা কপালে চুমু খেয়ে বললেন, এভাবেই কতটা সুন্দর লাগছে, এটা যদি তুই বুঝতি তাহলে কোনোদিন ওই রকম বাজে জামাকাপড় পরতিস না, পরীর মতো লাগছে আমার মেয়েটাকে। মায়ের কথায় রিয়ার অবাক হয়ে ওনার দিকে তাকালো। রিয়ার মায়ের চোখের জল টলমল করছিল। উনি আড়ালে নিজের চোখের জল মুছে দুজনকে বাংলা একটা গানে অনেকক্ষণ ডান্স প্র্যাকটিস করালেন।
রাতটা মহা চিন্তায় কাটলো তার দুই বান্ধবীর। রিয়ার বাবা রাতে আর বাসায় আসেননি, ভার্সিটির প্রোগ্রাম, তিনি মহা ব্যস্ত সেটা নিয়ে। পরদিন যখন রিয়া শাড়ি পরে ভার্সিটিতে গেল তখন তার বাবা তাকে এই অবস্থা দেখে এগিয়ে আসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। রিয়ার ভয় হতে লাগলো, সব কিছু ঠিকঠাক হবে তো। তবে একটু পর অতিথিদের পাশে নিজের মাকে বসে থাকতে দেখে কিছুটা সাহস পেল। উনি সাধারণত ভার্সিটির প্রোগ্রামে আসেন না, কিন্তু আজ এসেছেন নিজের মেয়ের পারফরমেন্স দেখতে। ওদিকে রাজ আর হৃদয় দুজনে সাদা পাঞ্জাবি পরেছে আজকে। স্টেজের কাছে দাঁড়িয়েছিল দুজনেই। হঠাৎ করেই অনুষ্ঠানের মাঝখানে ঘোষণা করা হলো নাচ হবে। আবার সেই নাচে নাকি নাচবে ভিসি স্যারের মেয়ে রিয়া এবং তার বান্ধবী নীলা। এই কথা শোনার পর রাজের কিছুটা হাসি পেল। হৃদয় তো কথাটা শোনার পর থেকেই একবার রাজকে খোঁচাচ্ছে আর একবার নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছে। তাদের এই হাসি বেশি সময়ে টিকলো না, কারণ এর মধ্যে রাজ নিজেও ফেঁসে গেল। 2 দিন আগে রিহার্সালের জন্য ভার্সিটির ক্লাসরুমের মধ্যে রাজ একটা গান করেছিল এবং আজকের অনুষ্ঠানের পরিচালনায় যে ম্যাডাম আছেন উনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি হঠাৎ করেই ডেকে উঠলেন, এখন আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে আমাদের ভার্সিটির সম্মানিত ভিসি রাজীব স্যারের একমাত্র মেয়ে রিয়া এবং তার বান্ধবী নীরা। শুধু তাই নয়, সেখানে সরাসরি গান গাইবে আমাদের ভার্সিটির মেধাবী ছাত্র রাজ চৌধুরী। রাজ এই ব্যাপারটাতে মোটেও অবগত নয়। এই কথা শুনে সে ম্যাডামের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। তখন হৃদয় পিছন থেকে ধাক্কা দিয়ে রাজকে পাঠিয়ে দিল স্টেজে। রাজ গিয়ে গানটা দেখে নিল। মায়ের কল্যাণে বাংলা গানের প্রতি তার একটা দুর্বলতা ছোট থেকেই ছিল। তার গান শেখার গুরুও মায়ের হাত ধরে, তাই খুব যে বিপদে পড়বে তা বলা যায় না। রিয়া আর নীলা পারফরমেন্স করতে আসলো। নীল শাড়িতে দুজনকে অনেক সুন্দর লাগছিল। রাজ রিয়ার দিকে তাকিয়ে ভাষা হারিয়ে ফেলছিল। ওই যে বেচারা তাকিয়েছিল, এরপর গানও করলো। পারফরমেন্স শেষ হলো, কিন্তু তার আর ধ্যান কাটলো না। সবাই যখন হাততালি দেওয়া শুরু করলো তখন যেন সে নতুন করে হুঁশ ফিরে পেল। স্টেজ থেকে নামতেই রিয়া তার দিকে এগিয়ে আসলো। রাজ হৃদয়ের পাশে দাঁড়িয়ে আছে। তখন রিয়া সেখানে এসে রাজকে উদ্দেশ্য করে বলল, তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি ততটাও খারাপ না, গান ভালোই গাও। যাক, অবশেষে আপনার কাছ থেকে ভালো একটা কথা শুনতে পেলাম। সত্যি তোমার গানের গলা অসাধারণ, আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দর গান গাইতে পারো। ধন্যবাদ। তবে আপনার কথা না বললেই নয়, আমি ভাবতেও পারিনি আপনি এত সুন্দর ক্লাসিক্যাল ড্যান্স করতে পারেন। ধন্যবাদ। ওয়েট, আমরা কিন্তু চাইলে ভালো বন্ধু হতে পারি। রাজ রিয়ার কথা শুনে হেসে দিল, কারণ প্রথম যেদিন এসেছিল তখন রিয়াই তাকে বলেছিল শেষ করে ফেলবে, কিন্তু এখন বলছে রাজের বন্ধু হতে চায়। রাজ রিয়ার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আপনি যে প্রস্তাবটা করেছেন প্রস্তাবটা সুন্দর, আমরা খুব ভালো বন্ধু হতে পারি, কিন্তু আমার পছন্দ বাঙালি কালচারে বড় হওয়া সাদামাটা একটা মেয়ে, কিন্তু আপনি তো যাক নাই বললাম। দেখো, বন্ধুত্ব করতে চাইলে করো, না করলে নাই। আমি তোমাকে জোর করছি না আমার সাথে বন্ধুত্ব করতে, ভাবছিলাম তোমার আর আমার মিসআন্ডারস্ট্যান্ডিংটা মিটিয়ে নিতে। রাজি ওইবার হেসে হাতটা বাড়িয়ে দিল, কারণ তার সাথে বন্ধুত্ব করা এখন ঠিক সিদ্ধান্ত হতে পারে। এমনি ঝামেলা বাড়িয়ে লাভ হবে না, কারণ রিয়ার ব্যাপারে রাজ একটা ভয়ের মধ্যেই ছিল। যতই বলুক না কেন এইরকম মেয়েদেরকে সে ভয় পায় না, তবে ভিতরে ভিতরে একটা সন্দেহ থেকেই যায়, কারণ এরা নিজেদের ইগো ঠিকই রাখার যা ইচ্ছায় তাই করতে পারে। ভালোই অনুষ্ঠান শেষ করে রাজ আর হৃদয় হোস্টেলে ফিরে আসলো। আজ ভার্সিটিতেই খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলেছে, তাই এসেই শুয়ে পড়েছিল, কিন্তু চোখে ঘুম ধরা দিচ্ছিল না। বারবার রিয়ার সেই শাড়ি পরে নাচের দৃশ্যটা চোখে ভেসে উঠছিল। রাজ নিজের অজান্তেই বারবার হেসে উঠছিল। এরপর থেকে রিয়ার সাথে তার কোনো ঝামেলা হয়নি। এভাবে 3 দিন কেটে গেল। রাজ বসে বসে খাতায় নোট করছিল, তখন হৃদয় এসে রাজের পাশে বসে বলল, দেখ দোস্ত, আমরা এইসব ঝামেলায় না জড়ালে হয় না। যদি আমরা ভার্সিটির এইসব অনিয়ম বন্ধ করতে যাই তাহলে ফেসে যাব। আমাদের মতো সবাই যদি ভয় পেয়ে এভাবে বসে থাকে তাহলে ভার্সিটি ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে কিছু একটা করতে হবে। এই ভার্সিটির ছাত্র হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। তাহলে চল এক কাজ করি, আগে স্যারকে জানিয়ে দেখি কি হয়। উনি অনেক ভালো মানুষ, আমার মনে হয় উনি কিছু একটা করার চেষ্টা করবেন। আমারও এমনটাই মনে হচ্ছে। তাহলে কালকে সকালে ওনার সাথে গিয়ে কথা বলবো। যদি উনি কোনো ব্যবস্থা নেন তাহলে তো ভালো, আর যদি কিছু না করেন তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে। ওদিকে রিয়া কয়েকদিন থেকেই একটা নেশার মধ্যে আটকে আছে। সেদিন রাজের সাথে ফ্রেন্ডশিপ করার পর থেকে সে যতবার রাজের সাথে কথা বলেছে ততবারই মুগ্ধ হয়েছে।
ছেলেটাকে যেরকম ভেবেছিল তার ঠিক উল্টো সে। রিয়া এদিকে যেমন রাজের কণ্ঠের মায়ায় আটকে গেছে, অপরদিকে রাজের কথা বলার স্টাইল, চলাফেরা, পোশাক আশাক সব কিছুই তাকে মুগ্ধ করছে। তবে কি সে রাজকে নিয়ে একটু বেশিই ভাবছে? রিয়া নিজের মনের সাথে কয়েকদিন থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওদিকে পরদিন সকালে রাজ হৃদয়কে নিয়ে চলে গেল ভিসি স্যারের কেবিনে। উনি তাদেরকে দেখে বসতে বললেন। রাজ বসে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমরা আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য এখানে এসেছি। আসলে স্যার, আমরা ভার্সিটির মধ্যে কিছু অনিয়ম অনেক দিন থেকে দেখে আসছি, সেই জন্য আপনাকে জানাতে এসেছি। রাজীব সাহেব কথাটা শুনে কিছুক্ষণ রাজ আর হৃদয়ের দিকে তাকিয়ে থাকলেন। এই প্রথম কোনো স্টুডেন্ট এভাবে তার কাছে অভিযোগ জানাচ্ছে, তাই তিনি নিজেও অবাক হলেন। এরপর বললেন, দেখো বাবা, ভার্সিটির কম বেশি সব ব্যাপারেই তো আমার ধারণা আছে। তুমি কি এমন অনিয়ম দেখেছো আমাকে একটু খুলে বলো। স্যার, আপনি জানলে অবাক হবেন, ভার্সিটির ছুটি হওয়ার পর ভার্সিটির পিছনের বাগানে মাদক ব্যবসা চলে। শুধু তাই নয়, সেখানে ভার্সিটির ছাত্রছাত্রীরা মাদক সেবন করে। এতে যে শুধু তাদের জীবন নষ্ট হচ্ছে তা না, এই ভার্সিটির ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। এই কথা শোনার পর রাজীব সাহেব বেশ চমকে উঠলেন। রাজ আর হৃদয় বুঝল তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। রাজ তখন ওনার দিকে তাকিয়ে বলল, আমরা যা বলছি তা সত্য, বিশ্বাস না হলে আপনি এই ভিডিওটা দেখুন। বলেই রাজ ওনাকে একটা ভিডিও দেখালো। সব দেখে রাজীব সাহেব কিছুক্ষণ তাকিয়ে থাকলেন রাজের দিকে। এরপর বললেন, এসব কি হচ্ছে ভার্সিটির মধ্যে? এতদিন থেকে এসব হয়ে যাচ্ছে আর আমি কিছুই জানি না। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু বাবা, তোমরা এটা আর কাউকে জানাবে না, কারণ এটা একটা প্রাইভেট ভার্সিটি। যদি এই ভার্সিটির সভাপতির কাছে এই খবর পৌঁছায় তাহলে আমাদের সবার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। স্যার, আমার মনে হয় আপনি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে শেষ করে দিন। এই স্টুডেন্টগুলো বহিষ্কার করলেই হবে না, এই গোপন বিজনেসটা বন্ধ করতে হবে। কিন্তু আমার পক্ষে তো এত কিছু সম্ভব নয়। আমি কিভাবে কি করতে পারি, তোমরা আমাকে একটু বুদ্ধি দাও। স্যার, আমার মনে হয় আপনি গোপনে পুলিশ কমিশনারের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করুন। এদেরকে সরাসরি ধরতে হবে। যারা এসব সাপ্লাই দিচ্ছে ওদেরকে ধরে ফেলতে পারলে এই সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন ওই কমিশনারের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলবো। কালই এই গ্রুপটার উপর আক্রমণ করব। কিন্তু বাবা, তোমাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, এই কথাটা আর কাউকে বলবে না। ব্যাপারটা আমরা গোপনে সমাধানের চেষ্টা করছি। 1 মাস পরে এই ভার্সিটির প্রতিষ্ঠাতা আসবেন। উনি আসার আগে যদি বড় কোনো ঝামেলা হয় তাহলে এটা ওনার কান পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে না। রাজ আর হৃদয় তখন রাজীব সাহেবকে আশ্বস্ত করে বলল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন স্যার, এই বিষয়টা গোপন থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটা আমি আগে জানলে আরও আগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। রাজ কথাটা শোনার পর কিছুটা নিশ্চিন্ত হলো। তারা রাজীব সাহেবকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসলো। ক্যাম্পাসে বসে আছে, তখনই হঠাৎ করে দেখতে পেল রিয়া তার দিকে এগিয়ে আসছে। রিয়া রাজের সামনে এসে মুচকি হেসে বলল, এই রাজ, তুমি না বলেছিলে বাঙালি মেয়েদের মতো পোশাক পরতে? আজকে আমি একটা সেলোয়ার কামিজ পরে এসেছি, কেমন লাগছে বলো? আমার ফ্রেন্ডরা বলল খ্যাত খ্যাত লাগছে। রাজ তখন রিয়ার দিকে ভালো করে তাকালো। সে সাদা রঙের একটা সালোয়ার কামিজ পরে এসেছে। রাজ তখন মুচকি হেসে রিয়াকে বলল, ওরা তোমাকে হিংসা করছে, কারণ তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। জিন্স টি শার্টে তোমাকে একদম সুন্দর লাগে না। তুমি এখন থেকে এটাই পরবে, এটাতে তোমাকে একদম পরীদের মতো মনে হচ্ছে। রিয়া একথা শুনে বেশ লজ্জা পেল। রিয়াকে লজ্জা পেতে দেখে রাজ মনে মনে হাসলো। হয়েছে, এখন চলো কোথাও থেকে ঘুরে আসি। না, এখন না, একটু পরে ক্লাস শুরু হবে। যদি যেতে চাও তাহলে ক্লাস করব, এরপর দুজন যাবে। ওয়েট, তুমি ক্লাসে এত কথা বলো কেন? তোমার কারণে ঠিকমতো ক্লাস করা যায় না। সরি, আসলে ভুল করে ফেলেছি, আর এসব করব না, এখন থেকে ভালো হয়ে যাব। রাজ আর রিয়া একসাথে ক্লাসে ঢুকলো। এটা দেখার পর হৃদয় রাজের দিকে তাকিয়ে হাসছে। রাজ আর রিয়া পাশাপাশি বসে আর হৃদয় তাদের পেছনে। রাজ তখন হৃদয়ের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুই এত হাসাহাসি করছিস কেন? মনে হচ্ছে যেন আমরা সার্কাস দেখাচ্ছি এখানে। হৃদয় এগিয়ে এসে রাজের কানে কানে বলল, দোস্ত, তোদের দুজনকে অনেক মানিয়েছে। আমার ইচ্ছা করছে এখনই তাকে ভাবি বলে ডাকতে। তুই যদি পারমিশন দিস তাহলে আমি আজকে থেকে তাকে ভাবি ডাকা শুরু করে দিই। ফাইজলামি করবি না হৃদয়, সে আমার জাস্ট ফ্রেন্ড, তাই এসব কথা আর বলবি না। সে যদি এটা শুনতে পায় তাহলে আমাকে খারাপ ভাববে। মামা, তুমি তলে তলে রকেট চালাবা আর আমি বললেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ভাই প্লিজ চুপ কর। না, আমি চুপ করব না।
এই বৈষম্যহীন বাংলাদেশে আমার বন্ধু প্রেম করবে আর আমি সিঙ্গেল থাকবো, এটা মেনে নেওয়া যায় না। দরকার হয় দাবি আদায়ের রাজপথ অবরোধ করব। যাও মামা, পিছনে লাঠির বাড়ি পড়লে এমনিতেই ঢ্যাং ঢ্যাং করে বাড়ি চলে আসবা। এভাবে দুজন তর্কাতর্কি করতে করতে ক্লাস শেষ করলো। বাইরে আসার পর রাজ দেখলো রিয়া দাঁড়িয়ে আছে। রাজকে দেখে সে হাসি মুখে এগিয়ে আসলো। এরপর তারা দুজন ঘুরতে বের হলো। তারা দুজন একটা পার্কে এসে বসলো। তখন রিয়া রাজকে বলল, তোমার কণ্ঠটা কিন্তু মারাত্মক। তুমি চাইলে আমাকে একটা গান শোনাতে পারো। এই সুন্দর পরিবেশে তোমার গান হলে আরও জমে যাবে। আমি মোটেও এত সুন্দর গান গাইতে পারি না যতটা তুমি আমাকে বলছো। আরে কি বলো, তুমি প্রফেশনাল সিঙ্গারের থেকেও ভালো গান গাও। নাও এবার ভাবনা নিয়ে শুরু করো। রাজ তখন মুচকি হেসে রিয়ার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো। রিয়া হেসে হেসে হাততালি দিচ্ছে। ওদিকে রাজ তো আগে থেকেই রিয়ার প্রতি কিছুটা দুর্বল ছিল। এরই মধ্যে রিয়ার এই রকম ব্যবহার তাকে আরও পাগল করে দিচ্ছিল। বেশ কিছু সময় ঘোরাঘুরি করে যাওয়ার সময় রিয়া রাজকে বলে গেল, আজ তোমার সাথে পুরো দিনটা স্বপ্নের মতো লাগছিল। অনেক পার্টিতে গিয়েছি, অনেক বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, কিন্তু তোমার মতো বন্ধু আমি পাইনি। হতে পারে। আসলে জীবনে টাকা দিয়ে সব কিছু হয় না, কিছু জিনিস আছে যেগুলো উপভোগ করে নিতে হয়। বলেই রাজ সেখান থেকে চলে আসলো। পরদিন সকালে রাজ আর হৃদয় রাজীব সাহেবের সাথে দেখা করলো। রাজীব সাহেব তাদেরকে সব কিছু বুঝিয়ে দিলেন। বিকেলের দিকে যখন তারা নিশ্চিন্তে মাদক সেবন করছিল, তখন রাজ আর হৃদয় পুলিশ নিয়ে সেখানে চলে গেল। যারা সেখানে মাদক সাপ্লাই করছিল তাদের সবাইকে পুলিশ ধরতে শুরু করলো। রাজীব সাহেব কয়েকজন স্টুডেন্টকে সতর্ক করে ছেড়ে দিলেন এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিলেন। পুলিশ চলে যেতেই রাজীব সাহেব রাজ আর হৃদয়ের কাছে এসে বললেন, তোমাদের কারণে এই ভার্সিটির এত বড় একটা অনিয়ম আমাদের চোখের সামনে আসলো। তোমাদের দুই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন স্যার, যাতে আমি আর আমার বন্ধু এরকম কাজ করতে পারি। আমরা যেন কোনো অন্যায়ের সাথে জড়িত না হই। রাজ আর হৃদয় হাসি মুখে সেখান থেকে চলে আসলো। ওদিকে যারা মাদক ব্যবসা করছিল তারা অনেক চিন্তায় পড়ে গেল, কারণ অনেককেই মাদক সহ গ্রেপ্তার করা হয়েছিল। তখন সেখানকার একটা ছেলে আবির চলে গেল তাদের বসের কাছে, কারণ তাদের বস হচ্ছে রাফি। রাফি এইসবের মূলে আছে, কিন্তু সে সবার সামনে আসে না। গোপনে সে সবাইকে মাদক সাপ্লাই দিয়ে পালিয়ে চলে যায়। আবির দৌড়ে রাফির কাছে গিয়ে বলল, ভাই সর্বনাশ হয়ে গেছে। ভার্সিটির মধ্যে পুলিশ এসেছিল। হৃদয় এবং তার বন্ধু রাজ সব জানিয়ে দিয়েছিল স্যারের কাছে। ডিসি স্যার তখন পুলিশ নিয়ে এসে আমাদের যত ছেলে পেলে আছে সবাইকে ধরে নিয়ে গেছেন। আমি পালিয়ে চলে এসেছি। কি বলছিস তুই? আমার এত টাকার ব্যবসা সব নষ্ট হয়ে যাবে? এটা কিছুতেই হতে পারে না। ওদের কত বড় সাহস আমার সাথে লাগতে এসেছে। ওদেরকে আমি ছাড়বো না। ভাই এখন তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, কারণ ডিসি স্যার তাদের সাথে আছেন। সবাইকে বলে দেওয়া হয়েছে বিকালে ওখানে যাকে দেখা যাবে তাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। তাই আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে। কিন্তু আমার বাকি মালগুলো কি হবে? এগুলো আমি কার কাছে সেল করব? ওই রাজ আর হৃদয়কে যদি শেষ করতে না পারি তাহলে আমার শান্তি নেই। ভাই যা করার তাড়াতাড়ি করুন, নাহলে পরে সমস্যা হয়ে যাবে। স্যার এমনিতেই সব কিছু জেনে গেছেন। পুলিশ ওদেরকে ধরে নিয়ে গেছে। যদি আমাদের লোকের মধ্যে কেউ আমাদের নাম বলে দেয় তাহলে আমাদের দুজনকে ভার্সিটি থেকে বের করে দিবে। তুই এখন আমার সামনে থেকে যা, আমাকে একটু চিন্তা করতে দে। দরকার হলে তোকে আমি ডেকে নেব। এই কথা বলার পর আবির সেখান থেকে চলে আসলো আর রাফি চিন্তায় পড়ে গেল। সে এখন কি করবে? তার এত টাকার ব্যবসার সব কিছু নষ্ট হয়ে যাবে, এটা সে মেনে নিতে পারছিল না। পরদিন রাফি যখন ভার্সিটিতে আসলো তখন দেখলো রাজ আর রিয়া পাশাপাশি বসে গল্প করছে। এটা দেখার পর সে অনেক রেগে গেল, কারণ এই বিপদে তার একমাত্র ভরসা ছিল রিয়া। সারা রাত ভেবে সে রিয়াকে নিয়েই একটা প্ল্যান সাজিয়েছিল। সে দূর থেকে রিয়াকে ইশারা করলো তার সাথে দেখা করার জন্য। রিয়া সেটা দেখে রাজকে ক্লাসে যেতে বলল। রাজও আপত্তি না করে ক্লাসে চলে গেল। রিয়া তখন নীলাকে নিয়ে রাফির কাছে গেল। রাফি তখন রিয়ার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই এত সহজে সব কিছু কিভাবে ভুলে গেলে রিয়া? শুনলাম ওই ছেলেটার সাথে নাকি বন্ধুত্ব করেছিস। আমাদের তো প্ল্যান ছিল ওকে শেষ করে দিব, তাহলে ওর সাথে এত ঘনিষ্ঠ হওয়ার মানে কি?
এই কথা শোনার পর রিয়ার বেশ রাগ হলো। এতদিনে সে বুঝতে পেরেছে রাজ অনেক ভালো ছেলে, তার সাথে রিয়া অন্যায় করেছিল। তাই সে রাফির দিকে তাকিয়ে বলল, দেখ রাফি, এসব বন্ধ কর। রাজ অনেক ভালো ছেলে, তার সাথে এসব করা ঠিক না। আমি বুঝতে পেরেছি সেদিন আমরাই ভুল করেছিলাম, তাদের কোনো দোষ ছিল না। দোস্ত, তুই এটা কিভাবে বলতে পারলি? তোর কারণে আমি ওদের সাথে মারামারি করলাম, আর তুই এখন ওদের পক্ষ নিয়ে নিলি। হ্যাঁ দোস্ত, আমিও এটাই লক্ষ্য করেছি। এখন তুই আমাদের কাছে বলিস না। ওই ছেলেটার সাথেই সব সময় থাকিস, আড্ডা ঘোরাঘুরি বন্ধ করে তুই পড়াশোনায় মনোযোগ দিয়েছিস। এসবের মানে কি? সত্যি করে বল তো, তুই কি ওই ছেলেটার প্রেমে পড়ে গেছিস নাকি? এই কথা শুনে রিয়া চুপ হয়ে গেল, কারণ এর উত্তর সে নিজেও এতদিনে খুঁজে পায়নি। তাই কিছু সময় থেকে থাকার পর সে বলল, আমি জানি না আমি তার প্রেমে পড়ে গেছি কিনা, তবে আমি তার প্রতি ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে পড়েছি। তাই তোদেরকে সাবধান করে দিচ্ছি, ওর সাথে কিছু করবি না। ফাজলামি বন্ধ কর দোস্ত, ও একটা রাস্তার ছেলে। কোনো কিছু না জেনেই তুই ওর প্রেমে পড়ে গেছিস। তুই তো এমন ছিলি না। রাফি, মুখ সামলে কথা বল। কারোর ব্যাপারে না জেনে এইসব কথা বলা ঠিক না। তার ব্যাপারে আগে সব কিছু জেনে তারপর কথা বলবি। রাফি রিয়ার কথা শুনে বুঝলো তার প্ল্যান আর যাই হোক রিয়াকে দিয়ে করানো যাবে না। সেজন্য রেগে সেখান থেকে চলে আসলো। এদিকে রাজ ক্লাস শেষে হোস্টেল রুমে বসে রিয়ার কথাই চিন্তা করছিল। সে নিজেও জানে না এই গুন্ডি মেয়েটার প্রতি এত দুর্বল কিভাবে হলো। সব কিছু স্বাভাবিকই চলছিল। প্রতিদিন রিয়া আর হৃদয়ের সাথে আড্ডা আর ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে ভালোই দিন কাটছিল তাদের দিন। ততদিন রাজ নিশ্চিত হলো যে সে রিয়ার প্রেমে পড়ে গেছে, কিন্তু এই কথা সে রিয়াকে কিভাবে বলবে? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল আর লুকোনো ঠিক হবে না। এবার রিয়াকে তার মনের কথা বলতেই হবে। সেজন্য সে রিয়ার কাছে কল করে বলল পরদিন তার সাথে দেখা করতে চায়। রিয়াও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তখন হৃদয় রাজের পাশে এসে বসে হাসতে হাসতে বলল, মামা, তুই একটা জিনিস মাইরি। আমাকে প্রেম করতে বারণ করে এখন তুই নিজেই প্রেম করছিস। এটা কিন্তু ঠিক না মামা। ভালোবাসা কোন দিক দিয়ে কিভাবে হয়েছে সেটা তো আমি নিজেও জানি না। আমি কোনোদিন চিন্তাও করিনি আমি এভাবে তার প্রতি আসক্ত হব, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। হয়েছে, এসব আর বোঝাতে হবে না। তুই কি ভেবেছিস তুই প্রেম করবি আর আমি বসে ললিপপ খাবো? মামা, আমারও প্রেম হয়ে গেছে ওই মেয়েটার সাথে, কিন্তু তোকে জানাইনি। এই হৃদয় এত বোকা নয়। নারী ছাড়া জীবনে কি আছে বল? নারী জীবনের সব। রাজ মনে মনে হাসল। এরকম বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। রাজ কখনো ভাবেনি এমন অপরিচিত একটা জায়গায় এসে এমন কাউকে বন্ধু হিসাবে পাবে। সে ভীষণ ভয় ছিল রিয়াকে কিভাবে প্রপোজ করবে সেটা নিয়ে। হৃদয় তাকে প্র্যাকটিস করাচ্ছে আর বারবার বকাবকি করছে, কারণ রাজ এইসব ব্যাপারে একেবারে দুর্বল। ওদিকে রিয়ার অবস্থাও ওই একই। সেও মনে মনে সিদ্ধান্ত নিয়েছে কাল যাই হয়ে যাক রাজকে তার মনের কথা বলতেই হবে। তার মনেও একই ভয় কাজ করছিল, রাজ তাকে অ্যাকসেপ্ট করবে তো? সে পড়াশোনার দিক দিয়ে তো রাজের ধারের কাছেও ঘেঁচতে পারে না। এরই মধ্যে শুরুতেই রাজ বলে দিয়েছে রিয়ার মতো মেয়ে তার পছন্দ না। তাহলে কি তাকে কাল খালি হাতেই ফিরতে হবে? ওদিকে রাফি আর নীলা একটা কফি শপে বসেছিল। রাফি নীলার হাত ধরে বলল, দেখ দোস্ত, আমাদেরকে কিছু একটা করতে হবে। ওই ছেলেটাকে যদি ভার্সিটি থেকে বের করতে না পারি তাহলে আমাদের বান্ধবীকে আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলব। আমাদের সাথে আগে রিয়া পার্টিতে যেত, সব টাকা পয়সা সে দিত, কিন্তু এই কয়েকদিন থেকে ও সব বন্ধ করে দিয়েছে। তুই কি বুঝতে পারছিস না এটা? রিয়া না থাকলে কিন্তু আমরাও ভার্সিটিতে পাওয়ার দেখাতে পারবো না। হ্যাঁ, আমিও এটা লক্ষ্য করেছি, কিন্তু এখন আমরা কি করব? আমাদের হাতে তো কিছুই নেই। ওই ছেলেটাকে আমারও সহ্য হয় না, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। ওই ছেলেটাকে শিক্ষা দেওয়ার জন্য এখানে তোকে ডেকে নিয়ে এসেছি। তুই আমাকে হেল্প করবি। যদি তুই আমাকে হেল্প করিস তাহলে আমি ওই ছেলেটাকে ভার্সিটি থেকে কালকেই বের করে দিব। মানে আমি আবার কি হেল্প করব? দেখ ভাই, আমি এসব ঝামেলার মধ্যে জড়াতে পারবো না। যদি আমি বাইরে থেকে কোনো হেল্প করতে পারি তাহলে অবশ্যই করব, কিন্তু ভার্সিটির মধ্যে ঝামেলা হলে আমি নেই। এইসব ঝামেলার কথা আমার পরিবারের লোকজন জানলে একদম শেষ করে ফেলবে। কোনো সমস্যা হবে না। দেখ, তুই যদি আমাকে হেল্প করিস তাহলে তোর আগামী 1 মাসের সব খরচ আমি দিব। তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যেখানে ইচ্ছা যেতে পারবি। কিন্তু আমি করবোটা কি? ওয়েট, এখান থেকে বের হয়ে বলছি।
এরপর তারা দুজন কফি শপ থেকে বেরিয়ে আসলো। রাস্তায় হাঁটতে হাঁটতে রাফি একটা প্ল্যানের কথা নীলাকে বলল। এটা শোনার পর নীলা কিছুটা অবাক হয়ে গেল। রাফি দিকে তাকিয়ে বলল, দোস্ত, এটা আমার দ্বারা সম্ভব নয়। যদি ধরা খেয়ে যাই তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। তুই ভয় পাবি না, আমরা তো তোর সাথে আছি। তুই নিশ্চিন্তে এই কাজটা কর। এই কাজটা করতে পারলে আমাদের আর কোনো বাধা থাকবে না। আমাদের বান্ধবী আবার আমাদের কাছে ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে কাজটা করব, কিন্তু তোর কথা যেন ঠিক থাকে। আমার আগামী 1 মাসের সব টাকা তুই দিবি। আমার মনে থাকবে, তুই শুধু কালকে কাজটা ঠিক মতো কর। এদিকে রাজ সারা রাত ঘুমাতে পারল না। কি একটা অনুভূতি হচ্ছে তার ভিতরে। যদি এত প্যারা হবে জানতো তাহলে কখনোই রিয়ার প্রেমেই পড়তো না। পরদিন সকাল সকাল উঠে একটা পাঞ্জাবি পরে ভার্সিটিতে গেল। ক্যাম্পাসে বসে আছে। একটু পর রিয়াও আসলো। রাজ তার দিকে তাকিয়ে একদম অবাক হয়ে গেল, কারণ রিয়া একটা নীল শাড়ি পরে এসেছে। রাজকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রিয়া লজ্জা পেয়ে রাজের সামনে এসে বলল, এই তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা লাগছে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, এরকম করছো কেন? এই কথা শুনে রাজের ঘোর কাটল। সে নিজেও কিছুটা বিব্রত হলো। রিয়া এখনো তাকে দেখে হাসছে। রাজ এবার নিজেকে একটু স্বাভাবিক করে বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই রিয়া। অনেক দিন থেকে কথাটা তোমাকে বলবো বলবো ভাবছি, কিন্তু কিছুতেই বলতে পারছিলাম না। আমিও তোমাকে একটা কথা বলতে চাই রাজ। অনেক দিন থেকে কথাটা আমাকে প্যারা দিচ্ছে। আমি এটা তোমাকে বলে শান্ত হতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি বলবে, আমি পরে বলবো। না, আগে তোমার কথাটা শুনতে চাই। রাজ বেচারা তখন মহা মুশকিলে পড়ল। কত প্ল্যান করে এসেছিল প্রপোজ করবে বলে, কিন্তু এখন সব গুলিয়ে ফেলেছে। রিয়া তাকে বরাবর তাড়া দিচ্ছিল কথাটা বলার জন্য, কিন্তু রাজ কিছুতেই বলতে পারছিল না। এরই মধ্যে ক্লাসও শুরু হয়ে গেল। রাজ তখন রিয়াকে বলল, আচ্ছা ঠিক আছে, এখন আপাতত ক্লাসে যাই। ক্লাস শেষ হওয়ার পরে আমার জন্য দাঁড়াবে, তখন আমরা দুজন দুজনের কথা শুনবো। রিয়াও রাজের কথায় রাজি হয়ে গেল। তারা দুজন ক্লাসে চলে গেল। ক্লাসে চলছে তখন হঠাৎ আবির এসে বলল রাজকে রাজীব সাহেব ডাকছেন। রাজ ভাবলো হয়তো কোনো দরকার, তাই চুপচাপ ছেলেটার পিছনে যেতে শুরু করলো। তাদের ক্লাস 4 তলায়। সিঁড়ি দিয়ে দুজন নামছিল। 2 তলায় আসতেই হঠাৎ ওই ছেলের সাথে আরও দুজন নিয়ে রাজকে একটা রুমের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। রাজ অবাক হয়ে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু পরেক্ষণে খেয়াল আসলো তার পাঞ্জাবির কলার কেউ একজন চেপে ধরে আছে। রাজ পিছনে তাকাতেই দেখলো রিয়ার বান্ধবী নীলা দাঁড়িয়ে আছে। রাজ তখন কিছুটা ভয় পেয়ে গেল, কারণ নীলা অনেক ভয়ানক দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়েছিল। রাজ তখন ভয়ে ভয়ে নীলাকে বলল, কি ব্যাপার নীলা আপু, তুমি এখানে কেন? আর আমার পাঞ্জাবি এভাবে চেপে ধরে আছো কেন? আমাকে যেতে হবে, ছাড়ো আমাকে। তোমাকে স্যার ডাকেনি বেবি, তোমাকে তো আমি ডেকেছি। চলো আমরা দুজন হারিয়ে যাই ভালোবাসার সাগরে, যেখানে গেলে আমাদেরকে কেউ আর খুঁজে পাবে না। নীলার এমন কথা শুনে রাজের ভয়ে হাত পা কাঁপতে লাগলো, কিন্তু নীলা এখনও ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে রাজের দিকে এগিয়ে আসছে আর রাজ পিছনে যাচ্ছে। তখন নীলা কৌশলে দরজার কাছে গিয়ে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিল, আর বাইরে থাকা আবির দরজাটার বাইরে থেকে খুলে দিল, যাতে কেউ আসলে কাহিনী বুঝতে না পারে। রাজ বুঝলো সে খুব ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের শিকার হতে চলেছে, তাই নীলাকে অসহায় কণ্ঠে বলল, নীলা আপু এরকম করো না, আমাকে ছেড়ে দাও। তুমি কি করতে চাইছো আমার সাথে? কেন বেবি, তুমি কি বুঝতে পারছো না আমি কি চাই? রিয়ার কাছে কি এমন আছে যেটা আমি দিতে পারবো না? তুমি যেটা বলবে আমি সেটাই তোমাকে দিব। রাজ এবার রাগ উঠে গেল। সে রাগে নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। যখনই সে নীলাকে থাপ্পড় মারল, ঠিক সেই মুহূর্তে নীলা রাজের মুখ চেপে চিৎকার করতে শুরু করলো। রাজ তাকে যত সরাতে চাচ্ছে ততই সে জোরে চিৎকার করছে। রাজ বুঝল রাগ দেখিয়ে এই মেয়ের হাত থেকে বাঁচতে পারবে না, তাই সে নীলাকে রিকোয়েস্ট করতে শুরু করলো, কিন্তু নীলা তার কথাই শুনল না। হঠাৎ বেশ কয়েকজন মিলে দরজা ধাক্কাতে শুরু করলো। এবার রাজ বুঝল তার দিকে ভয়ঙ্কর এক বিপদ এগিয়ে আসছে, তাই নীলার দিকে তাকিয়ে কান্না করে বলল, কেন এমনটা করলে আপু? আমি তো তোমার সাথে কিছুই করতে চাইনি, এরপরেও তুমি কেন আমাকে ফাঁসিয়ে দিলে? কিন্তু নীলা রাজের প্রশ্নের জবাব না দিয়ে তার মুখের লিপস্টিক এলোমেলো করতে শুরু করলো।
এরপর তার জামার অনেকটা অংশ ছিঁড়ে ফেলল। এটা দেখার পর রাজ আরও ভয় পেয়ে গেল। সে নীলার দিকে তাকিয়ে এসব না করতে রিকোয়েস্ট করতে লাগলো, কিন্তু ততক্ষণে অনেকে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢোকার পর তারা দুজন এই অবস্থায় দেখে ক্ষেপে গেল। রাজ তাদেরকে বোঝাতে লাগলো সে কিচ্ছু করেনি, কিন্তু ততক্ষণে পুরো ভার্সিটি জানাজানি হয়ে গেছে। রিয়াও সেখানে চলে এসেছে। নীলা তখন কান্না করে রাজীব সাহেবের কাছে চলে গেল। এরপর বলল, স্যার আমাকে বাঁচান, রাজ আমাকে শেষ করে দিতে চাইছে। সে আমাকে একা পেহে রুমের মধ্যে বন্দি করে আমার উপর নির্যাতন করছিল। স্যার আমাকে বাঁচান স্যার। নীলার এই কথা শোনার পর রিয়া স্তব্ধ হয়ে গেল। রাজকে সে ভালোবাসার কথা বলার জন্য আজকে এসেছে, কিন্তু রাজকে বাইরেই শুধু ভালো মানুষের মুখোশ পরে থাকে। রিয়ার বিশ্বাস হচ্ছিল না, তাই সে নীলাকে বলল, নীলা তুই সব কি বলছিস? রাস্তা এমন ছেলে না, সে কেন তোর সাথে এরকম করবে? রিয়া রিয়া তুই এখন আমাকে বিশ্বাস করছিস না? না তুই আমার অবস্থা দেখে কি বুঝতে পারছিস না রাজ আমার সাথে কি করার চেষ্টা করেছে? রিয়া নীলার কথা শুনে আর তার চেহারা দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। রিয়ার মাথা ঘুরতে শুরু করলো। সে ধপ করে মাটিতে বসে পড়ল। চোখ বেয়ে অজান্তেই জল গড়িয়ে পড়তে লাগলো। ওদিকে রাজ তখন স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে সেই সব কিচ্ছু করেনি, কিন্তু তখন আবির নামের সেই ছেলেটা এগিয়ে এসে রাজীব সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার আমি নিজের চোখে দেখেছি নীলা আসতে চাইছিল না, কিন্তু রাজ জোর করে ওকে এই রুমের ভিতরে ঢুকিয়েছে। রাজ এতক্ষণ লক্ষ্য না করলেও কথাটা শুনে ভালো করে ছেলেটাকে দেখল, আর এটাই তো সেই ছেলে যে তাকে এই রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল। রাজ কিছু বলতে যাবে তার আগেই রাজীব সাহেব রাজের দিকে তাকিয়ে বললেন, ছি রাজ, আমি তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এটা কিভাবে করতে পারলে? আমার নিজের উপরই এখন ঘৃণা হচ্ছে। আমি তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম। স্যার, ওই ছেলেটাকে এমনভাবে শাস্তি দিন যাতে সবাই সতর্ক হয়ে যায়। এই সবাই দাঁড়িয়ে কি দেখছো? এদের মতো ছেলেকে গণধুলাই দেওয়া দরকার। চলো সবাই। রাফি এতক্ষণ চুপ করে এক কোণে দাঁড়িয়ে মজা দেখছিল। যখন দেখলো সুযোগ পেয়েছে তখনই এই কথা বলে সবাইকে রাগিয়ে দিল। এবার সবাই মিলে রাজের উপরে আক্রমণ করলো। হৃদয় বন্ধুকে এভাবে মার খেতে দেখে সহ্য করতে পারল না, তাই সে রাজকে বাঁচানোর চেষ্টা করলো। কিন্তু সেই সুযোগ রাফি আর আবির তাদের বন্ধুরা হৃদয়কে মারতে লাগলো। কেউ নেই তাদের বাঁচানোর মতো। রাজ সবার কাছে অপরাধী হয়ে গেল, কিন্তু কিছু না করেও। রাজের এবার নিজের প্রতি অনেক রাগ হতে লাগলো। কেন আসতে গেল এখানে? মায়ের কথা শুনে যদি পরিবারের সাথে থাকতো তাহলে আজ এই পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হতো না। রিয়া উঠে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। সবাই মিলে রাজ আর হৃদয়কে রক্তাক্ত করে ভার্সিটির গেটের সামনে ছুঁড়ে ফেললো। ওই অবস্থায় তাদের দিকে একের পর এক নোংরা গালাগালিও ছুঁড়ে আসছিল। হৃদয় কোনো মতে উঠে রাজকে ধরে নিয়ে একটা ফার্মেসিতে গেল। সেখানে গিয়ে কাটা জায়গায় ঔষধ লাগিয়ে রাজকে নিয়ে রিকশায় উঠল। কিন্তু এখন তারা কোথায় যাবে? হোস্টেলে যাওয়া মানেই আবারও ওদের সামনে পড়া। তখন রাজ রিকশাওয়ালাকে একটা ঠিকানা বলল। হৃদয় কোথায় যাবে জিজ্ঞাসা করতেই রাজ বলল ওটা নাকি তার নিজের বাড়ি। রিকশাওয়ালা ঠিকানায় পৌঁছে দিতেই হৃদয় অবাক। সে হয়তো কল্পনাও করতে পারেনি এত বড় বাড়ি ছেলে রাজ হৃদয়ের কাঁধ ধরে ভর দিয়ে ভিতরে গেল। এখন যাই হয়ে যাক, তাদেরকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। এদিকে রিয়া বাসায় ফেরার কিছুক্ষণ পর তার বাবাও ফিরে আসলো। রিয়াকে কান্না করতে দেখে তার বাবা কাছে আসলেন। তার কান্নার কারণ জিজ্ঞাসা করতেই রিয়া তখন তার বাবাকে সব কিছু খুলে বলল। রিয়ার বাবা নিজের মেয়ের ফিলিংস বুঝতে পেরে কোনো রিয়াক্ট করলেন না। এখন সেটা আরও বড় বিপদ ডেকে আনতে পারে। তিনি মেয়েকে সান্ত্বনা দিয়ে রুমে চলে গেলেন। রিয়া রুমে এসে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে এটা ওটা ভাঙতে শুরু করলো। রাজের সাথে তোলা কয়েকটা পিক ছিল ফোনে, সেগুলোকে ডিলিট করলো। কিন্তু এতে কি কোনো সমাধান হবে? ফোন থেকে হয়তো রাজের স্মৃতি ডিলিট করে দিতে পারবে, কিন্তু মন থেকে সেটা কি মুছে ফেলা কি সম্ভব? ওদিকে নীলা আর রাফি তো খুশিতে আত্মহারা, কারণ রাজ আর হৃদয়কে ভার্সিটি থেকে বের করে দিতে পেরেছে। এদিকে রাজ রাতে রুমে বসে প্ল্যান করতে লাগলো কিভাবে কি করবে। এইভাবে বসে থাকলে চলবে না, এই অপমানের প্রতিশোধ সে নিবেই। হৃদয় তখন তাকে বলল, দোস্ত, আগে আমাদেরকে ওই তিনজনকে ধরে নিয়ে আসতে হবে। প্রথমজন হচ্ছে আবির, ও এসবের সাথে জড়িত। দ্বিতীয় হচ্ছে নীলা, আর রাফির কথা তো নাই বললাম, শালা সুযোগ পেয়ে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছে।
তবে আমার মনে হচ্ছে এসবের পিছনে মূল হচ্ছে ওই রাফি। এদের সবাইকে ধরতে হবে। ওরা যেমন আমাকে ফাঁসিয়েছে ঠিক সেরকমভাবে ওরাও ফাঁসবে, শুধু একটু অপেক্ষা করো। বলেই রাজ ফোন বের করে কিছু লোককে কল করলো। মূলত এরাই তিনজনকে ধরবে। রাজ জানে তারা এখন খুব সতর্কভাবে চলাফেরা করবে, কিন্তু রাজের রিয়ার কথা অনেক বেশি মনে হচ্ছিল। একদিকে তার প্রতি কিছুটা অভিমানও হচ্ছিল, কারণ তার ধারণা অনুযায়ী রিয়া তাকে ভালোবাসে। তাহলে রিয়া কেন তাকে বিশ্বাস করলো না? কেন তার পক্ষ হয়ে একটা কথাও বলল না? তবে কি সে রিয়ার বিশ্বাসের যোগ্য ছিল না? সেদিনের পর থেকে রাজ হৃদয় দুজনেই কেউ বাসা থেকে বের হলো না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। রিয়ার সাথে রাজের আর একবারও দেখা হয়নি। এই 1 সপ্তাহে রাজের কাছে 1 বছরের মতো মনে হচ্ছিল। কিন্তু আজকে খবর পেয়েছে তার লোকজন ধরে নিয়ে এসেছে ওই 3 জনকে। সেজন্য রাজ আর হৃদয় চলে গেল রাজের পুরনো বাড়িতে। সেখানে গিয়ে দেখলো নীলা, আবির, রাফি 3 জনকেই বেঁধে রাখা হয়েছে। তারা রাজকে দেখে অবাক হয়ে গেল। তাদের দেখেই রাজের ওই দিনের কথা মনে পড়ে গেল। তাই হাতের কাছে থাকা লাঠিটা তুলে নিয়ে ওদেরকে মারতে লাগলো। তখন তারা কান্না করতে শুরু করলো। রাজ যেন আরও পাগল হয়ে গেছে, সে থামতেই চাইছে না। তখন নীলা কান্না করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। আমাকে রাফি বলেছিল এসব করার জন্য, না হলে আমি কোনোদিনও এই কাজ করতাম না। হ্যাঁ ভাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা এসবের সাথে জড়িত না। রাফি ভাই মাদক ব্যবসা জড়িত। আপনি মাদক ব্যবসায়ীদেরকে আটক করিয়ে দিয়েছেন পুলিশের হাতে, সেই জন্য উনি আপনার উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করেছে। আমরা দুজন এসবের সাথে জড়িত নাই। রাজ তখন হাসতে শুরু করলো। রাজের এমন ভয়ঙ্কর হাসি দেখে তারা ভয়ে সব সত্য কথা নিজের মুখে বলতে শুরু করলো। রাজ সব শুনে রেগে বলল, তোদের সবাইকে শাস্তি পেতে হবে। এই কয়দিন এখানেই তোদের আটকে রেখে আদর যত্ন করা হবে। এরপর ভার্সিটিতে যেদিন অনুষ্ঠান হবে সেদিন সবার সামনে স্টেজে দাঁড়িয়ে সব স্বীকার করবি। যেভাবে আমাকে অপমান করেছিস ঠিক সেভাবে আমার সম্মান আবার ফিরিয়ে দিবি। আবির তখন রাজের দিকে তাকিয়ে আছে। রাজ রেগে আবিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। আবির সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। রাজ তখন হৃদয়কে বলল, সব কিছু বুঝতে পেরেছিস তো? তুই এদেরকে দেখে রাখবি, কোনো মতেই যেন পালাতে না পারে। দোস্ত, তুই কোনো চিন্তা করবি না, এরা কেউই আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ওদের তো আরও আদর যত্ন করা বাকি। আমাদেরকে যেমন অপমান করেছে ঠিক সেইভাবেই ভার্সিটির সবার সামনে ওদেরকে অপমান করব। রাজ হৃদয়কে সেখানে রেখে বাসায় চলে আসলো। বাসায় আসার পর থেকে রিয়ার কাছে কল করছে, কিন্তু রিয়ার ফোন বন্ধ। রাজ অনেক চেষ্টা করলো তার সাথে যোগাযোগ করার, কিন্তু কিছুতেই পারল না। প্রতিদিন রাজ রিয়ার কাছে কল করত, যদি একটাবার রিয়া ফোনটা ধরে, কিন্তু রিয়ার ফোন বন্ধ পেত। এদিকে যত দিন যেতে শুরু করেছে ততই রাফি আর আবিরের উপরে নির্যাতন বাড়ছে। রাজ সিদ্ধান্ত নিয়েছে ভার্সিটির অনুষ্ঠানের দিনই সে সবার সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করবে। এতদিন সে নিজের পরিচয় গোপন করেছিল। এভাবে দেখতে দেখতে দিন কেটে গেল। আজকে রাজের পরিবারের সবাই দেশে ফিরে আসবে। রাজ তাদেরকে রিসিভ করতে চলে গেল এয়ারপোর্টে। তারা সবাই রাজকে দেখে ভীষণ খুশি। রাজ তাদের নিয়ে বাসায় চলে আসলো। এরপর কালকে হৃদয়কে কল করে বলে দিল ওদের 3 জনকে কাল সময় মতো নিয়ে আসতে। এদিকে রাজ এবং পরিবারের সবাই প্রস্তুত হয়ে নিল ভার্সিটির অনুষ্ঠানে যাওয়ার জন্য। তবে পরের দিন রাজ একটু কাজ আছে বলে বাড়ির সবার আগেই ভার্সিটিতে চলে গেল। তার মূল উদ্দেশ্য ছিল রিয়া এসেছে কিনা সেটা দেখা। হ্যাঁ, রিয়া তার বাবার সাথে এসেছে। তবে এই রিয়া আর আগের রিয়ার মধ্যে অনেক পার্থক্য। তার চোখে মুখের অবস্থা দেখলে যে কেউ বলে দিতে পারবে এই কয়দিন ঠিকমতো ঘুম, খাওয়া দাওয়া কিছুই করেনি। রাজের কষ্ট হলেও সে নিজেকে সবার থেকে আড়াল করে রাখল। একটু পরেই হৃদয়ে ওদের 3 জনকে নিয়ে আসলো। ভার্সিটির মধ্যে অলরেডি সবাই চলে এসেছে, এই জন্য রাজ সবাইকে ঠেলে স্টেজে উঠে গেল। এরপর তার সাথে ঘটে যাওয়া ঘটনা সব বাইকে বলল এবং নীলা, রাফি আর আবিরের সবার সামনে দাঁড় করিয়ে সত্যিটা বলানো হলো। এবার ভার্সিটির সবাই এদের 3 জনের উপরে ভীষণভাবে ক্ষেপে গেল। রিয়া তো দৌড়ে গিয়ে নীলার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তুই আমার বান্ধবী এটা বলতে আমার ঘৃণা হচ্ছে। তোকে আমি কতটা আপন ভাবতাম, কিন্তু তুই এত বড় একটা অন্যায় কিভাবে করতে পারলি আমার সাথে? আমি আর কোনো দিনও এরকম কোনো কাজ করব না দোস্ত, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দে। তোকে ক্ষমা আমি কোনোদিনও করব না। তোকে আজকে ঠিক সেইভাবেই শাস্তি দেওয়া হবে যেভাবে আমার ভালোবাসার মানুষকে দেওয়া হয়েছিল।
তোদের সবাইকে আমি শেষ করে দিব। ভার্সিটির সবাই গোলমাল শুরু করলো। তখন স্যারেরা অনুষ্ঠানের কথা চিন্তা করে তাদেরকে একটা রুমে আটকে রাখলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। ওদিকে এই ঝামেলার মাঝে রিয়া রাজকে হারিয়ে ফেলল। ছেলেটা তো এই একটু আগেই স্টেজে ছিল, এখন কোথায় গেল? রিয়া খুঁজতে খুঁজতে হৃদয়কে দেখল, কিন্তু সে বলল কিছুই জানে না। রিয়া হতাশ হয়ে চেয়ারে বসে পড়ল, তার চোখ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এদিকে অনুষ্ঠান শুরু হতেই অতিথিরা আসতে লাগলো স্টেজে। এই ভার্সিটির মূল যে প্রতিষ্ঠাতা, যার অনুদানে প্রথম এই ভার্সিটি তৈরি হয়েছিল, উনি তার পরিবার নিয়ে এসেছেন। সবাই ওনাকে দেখতে ব্যস্ত। এবার রিয়া রাজকেও দেখল, স্টেজের নিচে দাঁড়িয়ে আছে। রিয়া চাইলেও ভিড় ঠেলে কাছে যেতে পারল না। অনুষ্ঠানের এক পর্যায়ে তখন ওই লোক বক্তব্য দিতে উঠলেন। তখন তিনি বললেন, আজকে আপনাদের সামনে আমি আরো একজনকে পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা সবাই জানেন আমার একটাই ছেলে, কিন্তু কোনোদিন তাকে দেখেননি। বয়স কম হওয়ায় আমিও চাইনি তাকে সবার সামনে আনতে, তবে আজকে আমি তাকে সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ছেলে রাজ আজ এখানেই উপস্থিত আছে। কি হলো রাজ, আসো। এবার শুরু হলো চারিদিকে হইচই। রিয়া তো পুরোই স্তব্ধ। সবাই রাজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ স্টেজে উঠে সবার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল, এমন একটা ভাব করলো যেন আজ প্রথম এখানে এসেছে। রাজের বাবা সবার সাথে রাজকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তখন রিয়া ঘটিয়ে ফেলল অদ্ভুত এক কাণ্ড। অবশ্য রাজ তার পরিবারকে গত রাতেই রিয়ার ব্যাপারে সব বলেছিল, না হলে তার যে মা না জানি রিয়াকে কি করত। রিয়া তো রিয়াই, সে সবার সামনে রিয়া স্টেজে এসে রাজের পায়ে ধরে ফেলল। রাজ কিছু ফিল করা তো দূরে থাক, লজ্জায় সামনে তাকাতেই পারছিল না। তখন রিয়া কান্না করতে করতে বলল, রাজ, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি সেদিন এই কথাটা বলতে এসেছিলাম, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল, এরপর আর আমার মাথা কাজ করেনি। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও তোমাকে অবিশ্বাস করব না। রাজ কী করবে সিদ্ধান্তই নিতে পারছে না। সে তার বাবার দিকে তাকালো। রাজের বাবা তখন রাজের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলেন। রাজ আর লজ্জায় পড়ল। তখন রাজের ছোট বোন দিয়া এসে বলল, আরে ভাবি, তুমি এভাবে পা ধরে আছো কেন? সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে। ভাইয়া তোমাকে বিয়ে করবে, আমাদের কালকে সব কিছু বলে দিয়েছে। না, আমি কিছু শুনতে চাই না। আগে সে বলুক আমাকে ক্ষমা করে দিয়েছে, এরপর পা ছাড়বো। এই কথা শোনার পর রাজের অনেক হাসি পেল। তখন রিয়ার বাবা অসহায় দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছেন। রাজ রিয়াকে উঠিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, আজ থেকে কথা দাও আর কোনোদিন অবিশ্বাস করবে না। যদি বিশ্বাস না থাকে তাহলে সেই ভালোবাসা কোনোদিন পূর্ণতা পায় না। আগে সব কিছু জানতে হবে, সত্য মিথ্যা যাচাই করতে হবে। কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে ভুল বুঝবো না। এইভাবেই তোমার পাশে সব সময় আমাকে রাখবে তো? রাজ তখন সবার সামনে রিয়ার কপালে চুমু দিল। এটা দেখার পর রাজের আম্মু হেসে রাজের মাথায় থাপ্পড় দিল। তখন রাজের বাবা রিয়ার বাবাকে ডেকে নিয়ে আসলেন। এরপর তারা পুরো ফ্যামিলি একসাথে ফটো তুলল। পুরো ভার্সিটির সবাই হাততালি দিচ্ছে। রিয়ার বাবা তখন রাজের বাবার কানে কানে বললেন, আজকে থেকে আমরা দুজন বেয়াই হয়ে গেলাম, কি বলেন? রাজের বাবা মুচকি হেসে নিজের বিয়াকে জড়িয়ে ধরলেন। এভাবেই চলতে থাকুক তাদের সবার জীবন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।